শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আমরা শুরুতেই যেতে চাই ঢাকার পল্টনে। সেখানে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনার চলছে জাহাজ শিল্পের যে রপ্তানি সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিষয়ে। আমরা সরাসরি সেই অনুষ্ঠানে চলে যাচ্ছি। এই সুযোগটা আমাদের আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের আচ্ছা, আমরা কি একটা একটা করে কোশ্চেন নিয়ে অ্যান্সার দেবেন স্যার? আপনার জি আজমজি চৌধুরী স্যার কথা বলবেন। আমাদের ওশন গোয়িং শিপ যেগুলো, সেগুলোর সংখ্যা, মালিক সংখ্যা হচ্ছে 14। আর যারা কন্টেইনার শিপ করেন শুধু একটাই আছে, একটা কর্ণফুলি একজন। এ হচ্ছে আপনার সেকেন্ড কোয়েশ্চেন। আর ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স যেটা আছে সেই সুযোগটা আমরা পাচ্ছি। অতএব এটা যেমন হয় অনেক সময় যে আপনার কোনো কন্টেইনার শিপে সমস্যা এরকম আসে, দেখা যায় যে ওনার ক্যাপাসিটি 75% উনি লোড করেছেন, 5% উনি লোড করতে পারেন। এই 5% উনি চান যে লোড করতে, কিন্তু এই ডেস্টিনেশনটা এক জায়গার না। একজন এক্সপোর্টার আছে, ওনার হয়তো ডেস্টিনেশন হচ্ছে ডেনমার্ক, কিন্তু ওইটা হচ্ছে আউটবাউন্ড ফর এ ট্রানজিট। সেই জন্য ওই বাকি কার্গোটা ওনাকে অনেক সময় দেওয়া যায়। এই ধরনের সমস্যা পোর্টে ফেস করে। বাট এজ এ কনভিনিয়েন্স ফ্ল্যাগ ওনারা অনেক সুবিধা পাচ্ছে, এটা অস্বীকারের উপায় নেই। এবং ফ্ল্যাগ প্রোটেকশনের সুবিধা পাচ্ছে। ফ্ল্যাগ প্রোটেকশন সুবিধা পাচ্ছে এরকম, ফ্ল্যাগ প্রোটেকশনটা হচ্ছে যে আপনার যদি বাংলাদেশের জাহাজ না থাকে তাহলে ডিজি শিপিং ওয়েবার দিয়ে দিচ্ছে। এই ওয়েবার দেওয়াটা অনেক সময় সাপেক্ষ, একটু দেরি হয়। এটাকে আরও ডাইনামিক কীভাবে করা যায় আমরা কাজ করছি মিলে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি জাহাজ যেহেতু কন্টেইনার শিপ আমাদের কম, সেই জন্য ওয়েবার সবই পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি জানেন যে একটা অংশ আছে যারা এই বাংলাদেশি ওনারশিপের এগেনস্টে কাজ করে। যেমন কীরকম, তারা মনে করে যে এই ফ্ল্যাগ প্রোটেকশন থাকার কারণে তারা জাহাজ আসতে পারে না। এইগুলো কিন্তু ঠিক না, কারণ ফ্ল্যাগ প্রোটেকশন তো ওয়েবার দিয়ে দিচ্ছে। আপনি যখনই জানতে পারছেন যে বাংলাদেশ জাহাজ নাই, তখনই বলছে তুমি লোড করে নিয়ে যাও। কিন্তু তারা আমাদের এখানে এইরকম একটা আমরা বলি অশুভ শক্তি আছে, এবং এটা বাংলাদেশের উদ্যম আছে। এই বাংলাদেশি জাহাজ মালিক সমিতি যারা, এদের সংখ্যা কম, তারাই কিন্তু কাজ করে এবং তারা কনভিন্স করার চেষ্টা করে যে এখানে দেরি হচ্ছে, আমাদের এক্সপোর্ট দেরি হচ্ছে, কিন্তু আসলে দেরি হচ্ছে না। এখন এই কন্টেইনারশিপ বাড়ানোর জন্য কাজ হচ্ছে। আগে যেমন কন্টেইনারশিপ এমন পর্যায়ে গিয়েছিল যে ফ্রেট আপনার 5 টাইমস হায়ার ছিল, তখন আপনার এই কাজ হচ্ছিল এবং এরকম যাচ্ছিল। এখন এই ফ্রেট সংখ্যা নেমে আসছে, কমে আসছে, কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় মিনিস্ট্রিও চাচ্ছে যে কন্টেইনার শিপের সংখ্যা যাতে বাড়ানো যায়, এবং সেই কন্টেইনার শিপ যে শুধু ট্রানজিট করবে এটা না। কন্টেইনার শিপ নিয়ে আমরা এখন ইউরোপ যেতে চাই। আমরা যদি এখন নিয়ে সিঙ্গাপুর বা কলম্বোতে দেবো কেন? সিঙ্গাপুর বা কলম্বোতে যদি আপনি দেন, তাহলে তো তারা সিঙ্গাপুর থেকে আউটবাউন্ড আর কলম্বো থেকে আউটবাউন্ড যে সমস্ত কান্ট্রিতে যাচ্ছে, সেখানে দুইটা ডিফারেন্স আছে, একটু জানা দরকার। সিঙ্গাপুরে বাঙ্কার কস্ট $40 কম, কলম্বোতে $40 বেশি। তাহলে আমি কলম্বোতে কার্গো দেবো কেন? আমি তো সিঙ্গাপুরেই দিব। দর্শক, আমরা ছিলাম রাজধানীর পল্টনে। সেখানে ইয়ারএফের
সেমিনার চলছে জাহাজ শিল্পের রপ্তানি সম্ভাবনা বিষয়ে। এবারে আমরা দেখতে চাই যে দর্শক, বন্দরের ট্যারিফ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সেটি 1 মাস পেছানোর পর বর্ধিত সেই ট্যারিফ শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে আগামী 15 অক্টোবর থেকে। ব্যবসায়ীদের আপত্তির মুখেও 41% বাড়ানো হচ্ছে ট্যারিফ, অর্থাৎ বন্দরের সেবা পেতে এখন থেকে এই বাড়তি অর্থ গুনতে হবে। এদিকে বন্দরের বর্ধিত ট্যারিফ কার্যকরের ঘোষণার প্রভাব এরই মধ্যেই কিন্তু পড়তে শুরু করেছে দেশের শিপিং খাতে। এরই মধ্যেই চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক একটি শিপিং কোম্পানি। এর ফলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ বাড়বে। সার্বিকভাবে ব্যবসার ব্যয় বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। তারা বলছেন, গত 1 সেপ্টেম্বর থেকে 19টি বেসরকারি ডিপো খালি ও রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের উপর বাড়তি ট্যারিফ আরোপ করে তখনও ব্যবসায়ীরা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তা আমলে নেওয়া হয়নি। একের পর এক সেবা চার্জ বৃদ্ধিতে দিশেহারা ব্যবসায়ীরা। পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবেন তা নিয়ে তারা আসলে এখন বুঝে উঠতে পারছেন না। এই হচ্ছে আসলে এখন তাহলে কাস্টম এটাকে একটা চার্জ দর্শক, এই যেমন যখন পরিস্থিতি, তখন আসলে ব্যবসায়ীরা কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব খুরশেদ আলম, বিটিএম এর পরিচালক, এবং আমাদের সাথে আছেন মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বন্দর ব্যবহারকারী চট্টগ্রাম থেকে তিনি যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস আওয়ারে। আমি শুরুতেই জনাব মাহফুজুল হক শাহ আপনার কাছে যেতে চাই। আপনি যেহেতু চট্টগ্রামে থাকেন, চট্টগ্রাম বন্দরের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আপনি বন্দর ব্যবহার করেন এবং বন্দর ব্যবহারকারীদের সাথে এবং শিপিং এজেন্টদের সাথে আপনার সরাসরি কাজ করা হয়ে থাকে। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি? আগামী 15 অক্টোবর যেই বর্ধিত চার্জ যেটি কার্যকর হতে যাচ্ছে, সেটি নিয়ে ব্যবসায়ীদের মনের অবস্থা কি? আসলে তারা কি ভাবছেন? এটি কি মানে এটি কার্যকর তো হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, প্রায় 41%, তার মানে অনেক ব্যয় বাড়ছে। এটি বাড়লে আসলে তার প্রভাবটা কেমন পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের যে বর্ধিত 41% যে ট্যারিফ চার্জ বাড়ানো হয়েছে, যেটা এফেক্টিভ হতে যাচ্ছে আগামী 15 তারিখ থেকে, সে বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি। এটা যখন থেকে আলোচনা এসছে তখন থেকে আমরা বলে এসেছি এটার আসলে ব্যাড এফেক্টটা কি হতে পারে আমাদের বিজনেসে। এগুলো অনেক বিশ্লেষণ হয়েছে এবং বিভিন্ন বিজনেস ফোরাম থেকে চট্টগ্রাম, ঢাকার যারা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন, বিভিন্ন সংগঠন আছে, বিজিএমই সহ সবাই কিন্তু আমরা বলেছি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বেশ কয়েকবার আমাদের সাথে ব্যবসায়ীদের সাথে নৌপরিবহন উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে অন্যান্য যারা সংশ্লিষ্টরা আছেন আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, কিন্তু সিদ্ধান্ত যেটা দেওয়ার সেটাই দিয়ে রেখেছে। যেটা ওনারা চেয়েছেন ওটাই হতে যাচ্ছে। এখন এখানে যে বিষয়টা আপনি অলরেডি উল্লেখ করেছেন, ব্যবসার খরচ কিন্তু এখানে বেড়ে যাবে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। অলরেডি বিভিন্ন যে বিদেশি শিপিং কোম্পানিগুলি আছে, ওনারা এই মূল্য বৃদ্ধির ফলে যে সারচার্জটা, অতিরিক্ত সারচার্জটা অলরেডি ইম্পোজ করা শুরু হয়ে গেছে এবং এটা কার্যকর হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। আমাদের রপ্তানিকারকরা, বিশেষ করে আমাদের যে বিজিএমই যারা গার্মেন্টস রপ্তানিকারকরা আছেন, ওনাদের উপর কি ধরনের একটা বোঝা হবে সেটা অলরেডি বিজিএমই থেকে বিশ্লেষণ করে বলা হয়েছে। আমরা সবসময় বলেছি আমদানিকারক যারা আছেন ওনাদের উপরও যে কিভাবে এটা এফেক্ট হবে এবং আমাদের ভোগ্যপণ্য, আমাদের শিল্পের কাঁচামালের উপর এবং অন্যান্য যে দ্রব্যগুলো যেগুলি ইম্পোর্টের উপর আমাদের টোটাল বাজার ব্যবস্থাপনা নির্ভর করে, আমাদের সাধারণ ভোক্তা সাধারণকে ব্যবহার করতে হয়, সেই কেনও যে এটাকে একটা বাড়তি মূল্য দিতে হবে সেটা আমরা মোটামুটি বিশ্লেষণ করে বলেছি। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় ওদের সিদ্ধান্তে অনড় আছেন এবং কি জন্য যে অনড় আছেন সেটার ব্যাপারে আজকের প্রথম আলোতে বিস্তারিতভাবে একটা রিপোর্ট বেরিয়েছে। ওখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে।
কিন্তু আমাদের মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন হয়তো ওনারা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করছেন না বা বুঝতে চাচ্ছেন না। এখন আমাদের যে বিষয়টা এখানে উল্লেখ করা সেটা হচ্ছে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টে আছি। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপ গত 14 মাসে নিয়েছেন এবং ওগুলোর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ করে কেন জানি এই একটা বিষয় নিয়ে সব ব্যবসায়ীদের যারা এটা এই এই বিষয়টাকে হ্যান্ডেল করে থাকে ওদের কথা না শুনে টোটালি ওদেরকে ইগনোর করে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে, কার সাথে করতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়কে কিন্তু আমরা অনুরোধ করেছিলাম এই বিষয়টাকে একটু খেয়াল করে আমাদের ব্যবসায়ীদের যে অনুরোধগুলি আছে সেগুলো বিবেচনা নেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। তো এখন যে বিষয়টা আজকে কিন্তু আপনাকে আমি বলতে পারি এই মুহূর্তে চট্টগ্রামে রেডিসন হোটেলে কিন্তু আমাদের ব্যবহারকারী এবং আমাদের এই রিলেটেড যারা ব্যবসায়ী আছেন সবার কিন্তু একটা সভা হচ্ছে। আমরা আজকে হয়তো বিকেলে জানতে পারবো এই সবার সিদ্ধান্ত কি হচ্ছে। তো সুতরাং আমরা সবাই ক্ষুব্ধ, যেহেতু দেখুন আমাদের রপ্তানিতে আমাদের রপ্তানিকারকরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে কম্পিট করে আমাদের রপ্তানি বাজারকে যে বিষয়টা আছে সেটাকে কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু এখন যদি এই ধরনের যদি এক্সেস ইজ অফ ডুইং বিজনেস এর কনসেপ্টের বিরুদ্ধে গিয়ে যদি আমরা মনে করি যে ব্যবসার খরচটা আরো বাড়িয়ে দেব সরকারি বিভিন্ন সারচার্জের কারণে, তাহলে পরে কিন্তু আমাদের যে রপ্তানিকারকরা ওনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে রপ্তানি করে যাচ্ছেন সেখানে একটা সংকটে পড়বে এবং আমাদের রপ্তানি কম হওয়ার সম্ভাবনা আছে। সাথে সাথে দেশীয় বাজারে আমদানিকারকরা যে পণ্যগুলি নিয়ে সেখানে বাজারজাত করে আমাদের ভোক্তা সাধারণকে সাপ্লাই দিয়ে বাজার ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছে, সে জায়গায় কিন্তু একটা বড় ধরনের এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমাদের মুদ্রাস্ফীতি আছে 8.25 মতো চলছে। এটা কিন্তু সরকার অনেক চেষ্টা করে এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা আশা করছিলাম হয়তো আগামী 3-4 মাসের মধ্যে এটাকে আরো 5-6% মধ্যে নিয়ে আসবে, কিন্তু এই সিদ্ধান্তের পরে আমার মনে হয় না এটাকে ওই জায়গায় আনতে পারবে কিনা। এবং এই বিষয়ে আমি একটা বিষয় বলি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে বলে আসছে 86 এর পরে এই ট্যারিফ নাকি বাড়ানো হয়নি। আপনি দেখুন চট্টগ্রাম বন্দরের এই সমস্ত চার্জগুলি ডলার হিসাবে কিন্তু চার্জগুলি নির্ধারণ করা হয়, বাট আমরা যখন পেমেন্ট করি ব্যবসায়ীরা বা আমাদের বন্দর রিলেটেড ব্যবহারকারীরা সেটা করা হয় বাংলা টাকায়। আপনি দেখুন 86 এ যখন করা হয়েছিল তখন ডলার রেট কত ছিল, 50-55 টাকা করেছিল বা 45 টাকা করেছিল, আর আজকে 40 বছর পরে এসে 125 টাকা বা 130 টাকা করে আমরা ডলার রেটের এক্সচেঞ্জ রেটের মধ্যে আছি। তাহলে ওনারা যে বলেছে যে এটা যে বাড়ানো হয়নি সেটা কিন্তু সত্যি না। আর এখানে দেখা গেছে 41%, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা আশ্চর্য হয়েছে দেখে 300%, 400% পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশেষ করে বিদেশি যে শিপিং কোম্পানিগুলি আছে ওনারা যে চার্জগুলি দিচ্ছেন ওখানে কিন্তু এই ফিগারটা আছে। আরো দেখুন বিদেশি কোম্পানি যারা চট্টগ্রাম বন্দরে জাহাজ নিয়ে আসে ওনারা কিন্তু ওদের কোনো সমস্যা নেই, ওনারা এই টাকাগুলা সরাসরি আমাদের উপর চার্জ করে দেবে। যেমন ধরুন আজকে যদি $1000 যদি কোনো আমি এই একটা কন্টেনার যদি চার্জ দিই সেটা $1500 হয়ে যাবে, $1400 হয়ে যাবে, ওটা বিদেশি কোম্পানি আমার উপর চার্জ করে দেবে এবং আমার দেশীয় যারা ব্যবসায়ী আছেন তখন ওনাদেরকে এই চার্জটা আমাদের ভোক্তাদের উপর গিয়ে এই পণ্যের উপর গিয়ে পড়বে। তো সুতরাং পণ্যের দাম তো বেড়েই যাবে, যেটা চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে বেশ কিছু বিশ্লেষণ অনেক সময় ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এই কেজিতে 12 পয়সা বাড়বে, 13 পয়সা বাড়বে, ওগুলো আসলে সঠিক না। এখন মূল যে বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য এটাই, অবশ্যই বাড়ানো হতে পারে, বন্দরের ডেভেলপমেন্ট হচ্ছে, বন্দরের অনেক খরচ বেড়েছে আমরা স্বীকার করি। এবং সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, চট্টগ্রাম বন্দর স্বাধীনতার পর থেকে অনলি সরকারি সংস্থা যেটা সবসময় প্রফিট করে আসছে। হ্যাঁ, প্রফিটের অঙ্কটা আরো বাড়াতে হবে যেহেতু আমাদের আরো বড় বড় প্রজেক্টগুলি করতে হবে, সেটা অবশ্যই আমরা মানি, কিন্তু সেটা এমন না যে আপনি একসাথে 41% বাড়িয়ে দিলেন। তখন আমরা বলেছিলাম ধাপে ধাপে আপাতত এটাকে 10-15% বাড়ানো হোক, যেন একটা সহনীয় পর্যায়ে, কেন আগামী ব্যবসায়ী যদি টিকে থাকতে না পারে তাহলে ভবিষ্যতে এই ব্যবসাগুলি পরিচালনা করবে কে, ইকোনমিকে সাপোর্ট দেবে। জি, আমরা জনাব মাহফুজুল হক আপনার কাছে আবারও আসবো। আমরা জনাব খোরশেদ আলম আছেন আমাদের সাথে, তিনি বস্ত্র খাতের একজন ব্যবসায়ী এবং তাদের যেই মূল
বস্ত্রের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতের যে রপ্তানি, সেখানে আমদানিও তাদেরকে অনেক করতে হয়, সুতা আমদানি করতে হয়, তুলা আমদানি করতে হয়, অন্যদিকে রপ্তানি করতে হয়। দুই ক্ষেত্রেই আসলে ব্যয়টা বাড়বে। এই মুহূর্তে আসলে এই ব্যয় বহন করার মতো সক্ষমতা কি এই মুহূর্তে বস্ত্র খাতের আছে কিনা আপনাদের সেক্টরের ক্ষেত্রে যদি বলি, এবং তৈরি পোশাক ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই আসলে এই বর্তমান পরিস্থিতিতে, যেহেতু আমরা জানি নানান ধরনের বৈশ্বিক সমস্যা চলছে, গ্যাস বিদ্যুতের সমস্যা আছে, এর মধ্যে এইটি আসলে কতটা সক্ষমতা আছে কিনা এই মুহূর্তে আমাদের বস্ত্র খাতের? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। সর্বপ্রথম আমি একটা জিনিস বলি যে আমরা এত ধনী হয়ে গেছি বাংলাদেশের লোক, আমাদের চোখে বা অন্তরে বা মাথায় কোন একটা জিনিস আসে না 41%। আপনি কি একটা জিনিস আমরা আশ্চর্য হয়ে যাই যে যারা এই অঙ্কগুলা করেন তারা কি এই অঙ্ক শাস্ত্রে কি বলে তাদের অভিজ্ঞতা আছে কিনা? 41% মানে কত? তো এখন আমাদের কথা হইলো, হ্যাঁ আমাকে ধাপে ধাপে উন্নতি করতে হবে, সারা বিশ্বে ধাপে ধাপে উন্নতি হয়। আমাদের এই খাতে, সমুদ্র বন্দর খাতে আমাদের এই যা লক্ষ্য করার বিষয় কার উপরে? আপনি যান শ্রীলঙ্কা, কলম্বো, আপনি গিয়ে দেখেন তাদের কি নীতিমালা। এখন আপনি সিঙ্গাপুরের সঙ্গে যদি করেন, সিঙ্গাপুর তো একটু ভিন্ন ধরনের, এরা অনেক উন্নত মানের দেশ, তাদের হয়তো চার্জ এখানে বেশি হতে পারে। তারপরেও আমি জানি যে শিপিং কস্ট বা কন্টেনার যে ওখানে তাদের যে চার্জ এবং জাহাজের যে চার্জ, এটা খুব বেশি না। তারা হলো যে মডার্নাইজ করে এগুলা করেছে। কিন্তু শ্রীলঙ্কা, কলম্বো কিন্তু একচাকিয়া ব্যবসা করে যাচ্ছে, আপনার এই শিপিং এর লাইন, জাহাজ বলেন, তাদের পোর্ট বলেন। কিন্তু এখন যে আপনি কথাটা উঠালেন যে 41%, সেটা 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমাদের টেক্সটাইল সেক্টরটা এভাবেই আমরা আছি আইসিইউতে, আমরা কোরাবেনের জন্য বসে আছি। এখন আপনি আমাকে চাচ্ছেন বিষ দিয়ে মেরে দিতে, যে আপনার এই ইন্ডাস্ট্রি এসে করার দরকার নাই। তাহলে আপনারা একটা সুন্দরভাবে বলেন, আমাদের একটা একজিট দিয়ে দেন, আমরা চলে যাই। কারণ হচ্ছে এই দেশে তো টেক্সটাইল বলেন বা অন্য শিল্পের ব্যাপারে আমি বলতে পারবো না, আমি বিটিএম এর পক্ষ থেকে বলতে চাই, এইভাবেই কিন্তু আমাদের বিগত দেখেন 2টা বছর 3টা বছর গ্যাসের জন্য আমরা হাহাকার করেছি। সেই লোকসান কিন্তু এখন পর্যন্ত আমরা সেই চোখের কাছে দ্বারে আসতে পারি নাই। এখন আপনি বন্দর দিয়ে, যেখান দিয়ে আমাদের মূল কাঁচামাল আসবে, আপনি জানেন যে আমাদের স্পিনিং মিল গুলার জন্য, অন্যান্য যে টেক্সটাইল মিল গুলার জন্য যত রকমের আপনার কেমিক্যাল বলেন, ডাইস বলেন, সুতা বলেন, তুলা বলেন, সবকিছু এখান দিয়ে আসে। এগুলার কস্ট যদি আপনি হ্যান্ডেলিং চার্জ যদি আপনি 41% বাড়ান, এটা কার উপরে গিয়ে পড়বে? এভাবেই আমরা কম্পিটিশন করে বিদেশের সঙ্গে গার্মেন্টসে আসতে পারতেছি না। বিভিন্ন দেশ তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন নামে তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, যারা ইনসেন্টিভ দেওয়ার জন্য এখন যোগ্যতা নাই, কিন্তু তারা অন্য রাস্তা দিয়ে দিচ্ছে। আর আপনারা আমাদেরকে বিভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন। তো এটার তো মূল উদ্দেশ্যটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না। এখানে মূল উদ্দেশ্যটা কি? একবারে 41%, যেমন গ্যাসে 16 থেকে 31%। তো এই ধরনের জিনিসগুলা সারা বিশ্বের কোথাও নাই। আমি বলবো আমাদের এই দায়িত্বে যারা আছেন, তবে ব্রিগেডিয়ার সাগর সাহেবের জন্য অবশ্যই তিনি একজন বুদ্ধিমান। তো উনার কাছে কিভাবে এটা আসার পরে উনি এটা গ্রহণ করতেছেন যে 41% এটা করা হোক, আমি মনে করি এটা উনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি এই জিনিসটি একটু যাচাই করে বিভিন্ন মহল, ডিজিএমএ, বিটিএমএ, বিটিএমএ যারা যারা আছেন, এদের সঙ্গে আলোচনা করে অন্তপক্ষে সময় দেন, এই 3টা মাস সময় দেন, আপনি জানুয়ারি থেকে করেন। আমাদের একটা সুযোগ সুবিধা দেন, আমাদের একটা রাস্তা খোঁজার সুযোগ দেন যে আমরা কিভাবে এখন এই জাহাজের ভাড়া যদি বেড়ে যায়, এইটা আমরা কিভাবে মেকআপ করব। আমরা তো একটা মার্কেটের সঙ্গে ধরেন আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, এই রেটে বিক্রি করতেছে, তাও আমাদের লস দিয়ে যাচ্ছে মিলগুলো। এখন যদি এই ধরনের করা হয়, এটা আমি খুবই দুঃখজনক মনে করব। এবং এখানের পিছনে যারা কাজ করতেছেন তারাই বা কিভাবে এই জিনিসটা করতেছেন, তাও আমাদের বোধগম্য নয়। তবে আমার দৃষ্টিতে এটা একটা খোলামেলা আলোচনা হওয়া উচিত, এটার একটা জাস্টিফিকেশন দেওয়া উচিত, কি কারণে হ্যাঁ আপনি বাড়াবেন, সেটা বাড়ানোর নিয়মটা হলো কি? আপনি যান এখন যেটা আছে 5% করেন 3 মাসের জন্য, তারপরে 5% করেন 3 মাসের জন্য, এটা আপনি আস্তে আস্তে যান, আমাদের সহ্য করতে দেন। এখন আপনি আমাকে একবারই একটা মাথায় একটা বস্তা দিয়ে দিবেন, যেটা আমি মাথায় উঠাইতে পারবো না।
তো আমরা এগুলা নিয়ে ধরেন আমাদের তো আসলে কি সত্যিকার অর্থে আমাদের কথা তো শুনবে না। শুনে না। এখন আমাদের উচিত ছিল এখানে যারা এখানে নীতি নির্ধারণ করতেছেন তাদেরকে এনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে উনাদের মিলগুলো দিয়ে দেওয়া, উনারা মিলগুলো 1 বছর 2 বছর চালাক, উনাদের মিলের মালিক বানাই দিই আমরা, আমাদের মিলের মালিক হওয়ার দরকার নাই। উনারা দেখুক যে আমরা কিভাবে আছি। এখন উনারা মধ্যে মধ্যে বলেন একটা কথা, আপনি তো একটা দামি গাড়ি চলেন, বেঞ্জের গাড়ি চালান, জিপ চালান। আরে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি বুদ্ধি থাকতো তাইলে আপনি এই কথা বলতেন না। যে বলেছেন আমি মনে করি তার বুদ্ধির অভাব আছে। এটা করা হয়েছে কার জন্য? এটা কিন্তু শখে করা হয় নাই, আমার ফুটানির জন্য করা হয় না। এটা হচ্ছে গার্মেন্টসের বিদেশিরা বাংলাদেশে আসে, আসার পরে তারা নামার পরে বুঝতে পেরেছি জনাব খোরশেদ আলম, এই জায়গাটাতে আসলে ব্যবসায়ীরা আসলে কতটা মানে ব্যাকএন্ডে কতটা স্ট্রাগল করে এটি হয়তো বা সরকারি কর্মকর্তারা সেভাবে বোঝেন না, কিন্তু তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু ব্যবসায়ীদের। আমরা একটু এই মুহূর্তে একটু দেখতে চাই যে যে পত্রিকাগুলোর যে আমাদের যে দৈনিক পত্রিকা, প্রধান প্রধান পত্রিকা, তারা আসলে ব্যবসায়িক সংবাদ যেসব শিরোনাম করেছে আমরা সেগুলো একটু দেখতে চাই। শুরুতেই যদি আমরা দেখি কালের প্রথম আলো বলেছে যে 5 ডিপোর হাতে সিংহভাগ বাজার, বেশি বাড়ছে সামিট অ্যালায়েন্সের ব্যবসা। এটি আসলে কন্টেনার ডিপোর, এটিও বন্দর সংক্রান্ত একটি সংবাদ, এইটি নিয়ে আমরা আলোচনা করব। চট্টগ্রাম থেকে এটি করেছেন। এরপরের সংবাদটি যদি আমরা দেখি কালের কণ্ঠ, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বন্দরের ট্যারিফ বৃদ্ধিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, এটি নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের আলোচনা হচ্ছে। পরের সংবাদটি আমরা দেখতে চাই দৈনিক বণিক বার্তা, তারা শিরোনাম করেছে সার্টিফিকেশন বোর্ড ও সমন্বিত নীতির অভাবে বিকাশ হচ্ছে না হালাল শিল্পের। গতকাল ঢাকা চেম্বারের একটি আলোচনা হয়েছে যে হালাল শিল্পের যে ব্যাপক সম্ভাবনা, বিশ্বব্যাপী বাজার তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ এখনো পর্যন্ত সেই বাজার আসলে খুব বেশিভাবে দখল করতে পারছে না, যেখানে আসলে সার্টিফিকেশন বোর্ড এবং সমন্বিত নীতির কথা, অভাবের কথা বলছেন এখানকার যে উদ্যোক্তারা আছেন। পরের সংবাদটি দেখতে চাই। সমকালের এই শিরোনামে আমরা দেখছি যে 2 বিলিয়নেরও বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত 1 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ডলার কিনছে, সেটির পরিমাণ এখন পর্যন্ত 2 বিলিয়ন ডলার। সেটি একটি সংবাদ। আজকের পত্রিকার সংবাদ শিরোনামটা দেখতে চাই। এরপরের সংবাদ, আজকের পত্রিকা বলছে যে আটকে থাকা বিমা দাবি, বিমা পাওনা পেতে দিশেহারা গ্রাহক। এটি আসলে খুবই ভয়াবহ বর্তমানে আমাদের দেশের, যেসব গ্রাহকরা আসলে জীবন বিমা সহ নানান ধরনের সম্পদের বিমা করে থাকেন, সেই বিমা দাবি মেটানোর ক্ষেত্রে আমাদের যে বিমা কোম্পানিগুলোর গড়িমসি এবং এর কারণে গ্রাহকদের যে ভোগান্তি, সেটি নিয়ে তারা বিশেষ সংবাদ করেছে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমি জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, প্রথম আলো যেই সংবাদটির কথা আপনিও বলছিলেন, আমরাও বলছি যে কন্টেনার ডিপোর যে ব্যবসা, সেই ব্যবসার যে 5টা ডিপোর হাতে এই বাজারটা জিম্মি, এটি আসলে আমাদের বন্দরের জন্য কি বা আমদানি রপ্তানির জন্য কি ভালো, নাকি আসলে আমাদের আরও অনেক ডিপো হওয়া উচিত, অনেকের কাছে ব্যবসাটা যাওয়া উচিত? এটি যদি আপনি বুঝে থাকেন আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন। জি, কন্টেনার ডিপোর যে ইস্যুটা, সেটা অবশ্যই চট্টগ্রাম কেন্দ্রিক। আপনি দেখুন, চট্টগ্রামে বর্তমানে 19টা ডিপো কার্যকর আছে। 2-একটা ডিপো একটু ভালো অবস্থায় নেই, সেটা আমরা জানি। আর তার মধ্যে দেখা যাচ্ছে 5টা ডিপো অলমোস্ট সিংহভাগ ব্যবসাটাকে কন্ট্রোল করছে। এখন এটা জিনিসটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে ডিপোগুলি পরিচালনা করা হয়, ডিপোগুলির লাইসেন্স ইস্যু করে এনপিআর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিছু গাইডলাইনের মাধ্যমে ডিপোগুলি পরিচালনা হয়ে আসছে। এখন এই জায়গায় বেশ কিছু ডিপো আছে ক্যাপাসিটি অনেক বেশি, বেশ কিছু ডিপো আছে ক্যাপাসিটি অনেক কম, এবং ওখানে বেশ কিছু ইকুইপমেন্টের স্বল্পতা আছে অনেক ডিপোতে। অনেক ডিপো ওরা কমপ্লায়েন্স পুরাপুরি ফলো করে, ওনারা ইকুইপমেন্ট এবং অন্যান্য বিষয়গুলোকে সমৃদ্ধ করেছে। এখন এই জায়গায় যেটা সমস্যা, সেটা হচ্ছে এই ব্যবসাটা কেউ কারো কাছে চাইলে কিন্তু পাওয়া যায় না। এটা একটা মার্কেটিং এর ব্যাপার। যে ডিপোগুলি শিপিং কোম্পানিগুলির সাথে, বিশেষ করে যারা মাদার ভেসেলগুলি নিয়ে আসছে, যা বড় বড় শিপিং কোম্পানিগুলি আছে, মেইন শিপিং লাইন, ওদের সাথে একটা এগ্রিমেন্টে চলে যায়, এটা ইয়ারলি। ওই হিসেবে ওই শিপিং কোম্পানির মাল, ওই কন্টেনারগুলি ওই সব ডিপোতে রাখা হয়। আপনি জানেন এখানে প্রায় 36 থেকে 40টার মতো
আইটেমস, আমদানি আইটেম যেগুলো ডিপোগুলিতে নেওয়া হয় এবং রপ্তানি সম্পূর্ণ ডিপোর মাধ্যমে হয়ে থাকে। আর রপ্তানি যখন হয়, আমাদের যে বায়াররা আছে, যে বায়ারগুলি আমাদের এই রপ্তানি পণ্যগুলি গ্রহণ করে থাকে, ওনাদের সাথে কন্টেনার ডিপোগুলির একটা এগ্রিমেন্ট থাকে। ওনারাই কিন্তু বিভিন্ন লজিস্টিক্স কোম্পানিগুলি এখানে আছে, তো এর মাধ্যমে কিন্তু এই মার্কেটিং সিস্টেমটা। তো সুতরাং এই জায়গায় এখানে টোটাল ফেয়ার ডিস্ট্রিবিউশন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন একটা কোম্পানি, সে ধরুন আপনি ওয়ালমার্ট, একটা বায়ার সিয়ার্স, এখন ও চাইবে ওর মালটা একটা কমপ্লায়েন্স একটা ডিপোতে সে নেয়ার জন্য, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে যাদের কাছে ডিপো আছে সবাইকে কাস্টমস এবং চট্টগ্রামের বন্দর থেকে এগুলা কমপ্লায়েন্স ইস্যুগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস করা হয়েছে। আমরাও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনেক সময় বলে থাকি, যেমন ধরুন অনেক ডিপো আছে, আমরা যে পণ্যগুলো এখানে পাঠাই, খুশিদ ভাই নিশ্চয়ই জানে এটা, ওনারা অনেক পণ্য এখানে আসে। এখন আমার ট্রাক গিয়ে ওখানে পার্কিং এর সুবিধা নেই, রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এইসব ইস্যুগুলি আছে। এটা হচ্ছে আমাদের জায়গার অভাবের কারণে। এক একটা ডিপো জানেন মিনিমাম 20 একর ল্যান্ড লাগে, আর ল্যান্ড হচ্ছে এখন চট্টগ্রাম এরিয়াতে খুবই কস্টলি এবং এরকম খোলামেলা ল্যান্ড পাওয়া যায় না। সেই জন্য আমরা বলেছিলাম, বিশেষ করে আমাদের বে টার্মিনালের যে প্রজেক্টটা হতে যাচ্ছে, ওখানে সেন্ট্রাল বয়েন্ডেড হাউস টাইপের একটা বড় ধরনের এরকম এরিয়া করা, যেখানে এই ডিপোর কাজগুলি সম্পন্ন হতে পারে। তো সুতরাং এইসব বিষয়ে এখন চিন্তা করার সময় এসেছে, যেহেতু আমাদের লাস্ট ইয়ার 33 লাখ কন্টেইনার আমরা হ্যান্ডেল করি চট্টগ্রাম বন্দরে, সামনে কিন্তু আরো বেশি কন্টেইনার হ্যান্ডেল করার সুযোগ আছে। তো সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জনাব মাহবুবুল হক। আমরা আলোচনা শেষ করবো জনাব খোরশেদ আলম আপনাকে দিয়ে, যে এই বন্দরের ইস্যু তো আছে, আসলে আমরা কাস্টমস নিয়ে এবং এনবিআর নিয়েও আমাদের নানান ধরনের অভিযোগ আছে। আমরা এনবিআর এর নানা সংস্কার কার্যক্রমগুলো দেখছি, সেই জায়গাটাতে গত এক বছরে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন কিনা? মানে কাস্টমসের যেসব কার্যক্রম, সেখানে এনবিআর বলছে যে এনবিআর এর নতুন চেয়ারম্যান বেশ বারবারই বলছেন এবং তিনি তার কর্মীদেরকেও বলছেন যে তারা যাতে ব্যবসায়ীদের হয়রানি না করেন এবং কর আদায়ের ক্ষেত্রে হোক, পণ্য খালাসের ক্ষেত্রে হোক, সেই জায়গাগুলোতে এই মুহূর্তে আপনারা কি ফেস করছেন? ধন্যবাদ। আমাদের নতুন এনবিআর চেয়ারম্যান সাহেব আসার পরে আমরা অনেকটাই আশাবাদী এবং উনি কিছু কাজ করছেন। ব্যাপারটা হলো কি, একটা লোক এসে সর্বপ্রথম এত ঝঞ্ঝাট, এগুলো কিন্তু সামলানো একেবারে সম্ভব নয়। এখন তারপরে যে আবার আপনি জানেন যে একটা আন্দোলন হয়েছে এনবিআর এর ভিতরে, এখনো যে কাজটা হতো, যে কাজগুলোর জন্য উনি সংস্কার করার জন্য যেসব নির্দেশনা দিয়েছেন, সেই কাজগুলো কিন্তু সত্যিকার অর্থে পালন হচ্ছে না। সেটার কারণটা হলো যে এখন অনেক অফিসার আছেন যারা অনেক আতঙ্কে আছেন, কারো হয়তো চাকরি চলে যাচ্ছে, কারো হয়তো ট্রান্সফার হয়ে গেছেন বা হয়ে যাচ্ছেন। এই জিনিসটাকে যে পর্যন্ত আপনি একটা সুন্দর নিয়ে আসতে না পারবেন, তাদের চিন্তা মুক্ত না করতে পারবেন, সেই পর্যন্ত কাজের কাজটা আগের মতো ধরেন অতটা হবে না উনি যেরকম চাচ্ছেন। তবে আমার দৃষ্টিতে উনি চেষ্টা করতেছেন এটাকে সুন্দরভাবে সাজাইয়ে, এটাকে যাতে কেউ কোনো রকমের হয়রানির শিকার না হন। আমরা যারা আছি ইম্পোর্টার বা আমরা এক্সপোর্টার বা কাস্টম, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ভালো করার জন্য। তবে এখানে আমি আমার ইদানিং কিছু আলোচনা আমি সবার সঙ্গে করেছি, এতে আমি মনে করি যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তাদের কিন্তু আন্তরিকতা আছে এই জিনিসগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। কিন্তু এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হলো নিচের দিকে যেসব অফিসগুলো আছে এদেরকে ঠিক করা অনেক কঠিন সময় লাগবে। এটার জন্য মনিটরিং সেল করতে হবে, তাদের পিছনে আরো তদারকি বাড়াইতে হবে। এইটা যদি আপনি না করতে পারেন, কেন ওইখানে ওই লোক রয়ে গেছে যারা আপনার মনে করেন ব্যাটের অফিস বলেন বা ট্যাক্সের অফিস, সেখানে কিন্তু সেই যে যারা আরো বা যারা এই ধরনের কর্মকর্তা আছেন তারা কিন্তু রয়ে গেছেন, তাদের কিন্তু সেই ধরনের পরিবর্তনটা এখনো আসে নাই। এবং তাদেরকে চিন্তা করতে হবে দেশের মানুষের সেবার জন্য। এবং তারা যে আগে যে ধরেন আপনার একটা জিনিসের উপরে যে তাদের একটা মাসাহারা বা দৈনিক বা প্রতিটা কাজের জন্য যে তাদের একটা হিসাব ছিল, সেই হিসাবটাকে বন্ধ করতে হবে। আমার দৃষ্টিতে এখনো সেটা হয় নাই। তবে আমাদের এনবিআর এর উচ্চতন কর্মকর্তা যারা আছেন তারা জিনিসটা তাদের নলেজে আছে এখন,
তারা কিন্তু আগে বুঝতে পারে নাই। আজকে দেখেন এই যে বিভিন্ন জায়গায় আমরা আসলে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনার যে পরামর্শটি দিয়েছেন আসলে বিশেষ করে নিচের দিকে যেসব কর্মকর্তা আছেন সেই জায়গাটাতে আরো মনিটরিং বাড়াতে হবে, আরো যদি অভিযোগ থাকে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা নজর দিবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জনাব খোরশেদ আলম এবং মাহফুজুল হক শাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে সংযুক্ত করে রাখার জন্য। দর্শক, এর সাথে সময় হচ্ছে বিজনেস আওয়ারে একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিউজ 24-কে জানান 1 বছর রিজার্ভ আছে $27 বিলিয়ন। মুদ্রাস্ফীতি 8-এর ঘরে থাকলেও আগামী অর্থ বছরে তার সাথে নেমে আসবে। গেল 15 বছরে পাচার হওয়া অর্থের কিছু অংশ নির্বাচনের আগেই ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরতে শুরু করেছে থেমে থাকা রেমিটেন্সের চাকা। 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। এর মধ্যে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 8.5%, যাকে ভর করে ইতিবাচক ধারায় স্বস্তি ফিরেছে মুদ্রা বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কমেছে চাপ। খাদের কিনারা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-কে তিনি জানালেন, রিজার্ভ $27 বিলিয়ন নেমে আসায় পরিস্থিতি নিরাপদে রয়েছে। তার দাবি, দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। আই হোপ বাংলাদেশের প্রসপেক্টটা ভালো, কারণ আমি যাদের সাথে কথা বলেছি সবাই দে হ্যাভ এ ভেরি পজিটিভ। রিজার্ভ এখন তো আপনি গ্রসের 30-এর বেশি আছে, আইএমএফ হিসাবে বোধ হয় 27 বিলিয়ন আছে নেট, যেটা যখন চলে গেল তখন বোধ হয় কত 18 না 19 ছিল। আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি $300 মিলিয়ন যদি বিক্রি করি, তারপরে 1 মাস $300 মিলিয়ন কিনতাম, আমি নেট আমি ঠিক রাখতাম। কিন্তু ওনারা মহানন্দে বিক্রি করে দিল, 82 টাকা রাখার দরকার ছিল, তাই না, চট করে 103 টাকা। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বরে এসে দাঁড়ায় 8.36%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের সুফলও মিলছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটা 14-এর মতো ছিল, আপনার কথায় আমরা 8.25-এ নামিয়ে নিয়ে আসছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করছি যে আমরা যাওয়ার সময় হয়তো 7 এসে করতে পারবো। আমাদের একটা এইম আছে যে 6-6-এর মধ্যে নিয়ে আসা সামনের জুনে, অত ইনফ্লেশনটা মোটামুটি আমরা কন্ট্রোল করেছি। বাজার ব্যবস্থাপনাটা যেটা হয় কি, যে বাজার সাপ্লাই থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কারণ এখানে রিটেইলার এবং হোলসেলার একটা কারসাজি থাকে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এর কিছু অংশ ফেব্রুয়ারির আগেই ফিরিয়ে আনা হবে, বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার দেখবে। অলমোস্ট 12টা যে যাদের টপ, ওদের তো মেজর টাকা কত বিলিয়ন, আমি জানি এক্সাক্ট আমি সেটা, ওটা তো ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম কত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি। নেতিবাচক ধারায় লেনদেন চলছে এই মুহূর্তে। ডিএসইএক্স ইন্ডেক্স 35 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5248-এ। ডিএসই সরিয়ে ইন্ডেক্স কমেছে 11 পয়েন্ট, অবস্থান 1123 পয়েন্টে, এবং ডিএস30-র অবস্থান 2018, কমেছে 14.82 পয়েন্ট। লেনদেনের পরিমাণও বেশ কম, 376 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 91টির, বেড়েছে 240টির, এবং অপরিবর্তিত আছে 64টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা এবং স্বর্ণের দরদাম।
বৈদেশিক মুদ্রার লেনদেনের আজকের পরিস্থিতি যদি আমরা দেখি, মার্কিন ডলার 122 টাকা কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে, ইউরোর কেনা দর 137, বিক্রি 142, পাউন্ড 157 টাকায় কিনে 165-তে বিক্রি হচ্ছে, চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রি হয় 17 টাকা 50 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা কিনে 32 টাকা 60 পয়সা বিক্রি হচ্ছে, ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রি হয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম যদি দেখি, টালমাটাল আসলে স্বর্ণের বাজার, দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। 2,09,000 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ। 21 ক্যারেট সোনার দাম পড়ছে 1,99,000 টাকারও বেশি, 18 ক্যারেট 1,71,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,42,300 টাকায়। সোনার দামের যেই পরিস্থিতি, তার প্রভাব কিন্তু রূপার বাজারেও পড়েছে। দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রূপা 4,980 টাকা, অর্থাৎ প্রায় 5,000 টাকা প্রতি ভরি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 4,747, 18 ক্যারেট 4,070 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,055 টাকায়। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। রাজবাড়ীতে মুরগির খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা শিউলি খাতুন। তিনি জানান, 4 বছর আগে মাত্র 16টি মুরগি দিয়ে বাড়ির আঙ্গিনায় শুরু করেন খামার। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ডিম এবং মুরগি বিক্রি করে মাসে তার আয় 50,000 টাকা। মিঠুন গোস্বামী তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর রামদিয়া স্কুলের সহকারী শিক্ষক সালাম শেখের স্ত্রী শিউলি খাতুন সংসারে বাড়তি আয়ের আশায় ইউটিউব দেখে 4 বছর আগে বাড়ির আঙিনায় 16টি মুরগি দিয়ে সীমিত পরিসরে শুরু করে মুরগির খামার। এখন তার খামারে মিশরি ফাউমি, টাইগার, টার্কি, তিতির, কোয়েল সহ পিঙ্ক স্টার, দেশি ও চীনা জাতের প্রায় 1,500 হাঁস ও মুরগি রয়েছে। ইউটিউব দেখছি মিশরি ফার্মি 4.5 মাসের ডিমে আসে, পোষার খুব শখ হলো। আর মনের আব্বুর কাছে বললাম, তো উনি আমার বগুড়া থেকে আনিয়ে দিল। 30টা মুরগি আনছিলাম, 16টা ছিল আজ থেকে 4 বছর আগে। তো 16টা দিয়ে শুরু করছে, এখন আল্লাহর রহমতে আমার 1000-এর উপরে মুরগি আছে। শিউলি খাতুন জানান, বর্তমানে মুরগি ও ডিম বিক্রি করে মাসে তার প্রায় আয় হয় 50,000 টাকা। সে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তার জন্য এটা যথেষ্ট, এবং প্রতি মাসে বলতে গেলে আমি শিক্ষকতা করে যে টাকা আয় করি তার থেকেও বেশি টাকা এখন সে আয়। তার সফলতা দেখে এরই মধ্যে মুরগির খামার করেছেন অনেকে। আমি আমার এই কাকির ফার্মের অবস্থা দেখে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং আমি কিছু ওনার কাছ থেকে দেশি বিদেশি এবং বিভিন্ন জাতের মুরগি নেই। আন্টির কাছ থেকে ছোট বাচ্চা নেওয়া হয়েছিল, ওই মুরগি এখন ডিম দিচ্ছে। শিউলি খাতুনকে স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এই যুব উন্নয়ন কর্মকর্তা। নিজে যারা উদ্যোগী হয়, যদি বড় ঋণের প্রয়োজন হয়, আমি 1 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ যেমন আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দিয়ে থাকি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মুরগির খামার করে স্বাবলম্বী হতে পারবেন অনেকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ডোনাল্ড ট্রাম্পের চীনা আমদানিতে 100% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবারের এই ঘোষণায় বিটকয়েন, ইথার এবং সোলানার মতো ডিজিটাল মুদ্রার দর কমে যাওয়ায় বিনিয়োগকারীরা প্রায় $18 বিলিয়ন ক্রিপ্টো বিক্রি করে দিয়েছেন, যা ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। গত 5 দিনে বিটকয়েনের দাম প্রায় 10% কমেছে। এর আগে এর দাম $1,24,000 পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন, পতনের মূল কারণ চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।